নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাবো, নাম ভয়। লেখিকা ছন্দা সিংহ মহাপাত্র। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আজকের গল্প, ভয়। ভূত কি সত্যিই আছে? আমার এই প্রশ্নের উত্তর দিতে বিনয় কাকা একটুও দেরি করলেন না। তিনি খুব উত্তেজিত হয়ে বললেন, তা আবার নেই? কি বলছো তুমি? জানো, আমি এ জীবনে কতবার ভূত দেখেছি। আরে তাই তো তোমাকে বলি হে নীলু, এত রাতে আর শ্মশানের রাস্তা দিয়ে যেও না। আজকের রাতে আর গিয়ে কাজ নেই, আমাদের বাড়িতেই না হয় আজ রাতটা থেকে যাও, কাল ভোর ভোর বেরিয়ে পড়বে। কাকুর কথায় আমি খুব একটা আমল দিলাম না। সকালে দেখে এসেছি, বাড়িতে ছোট ছেলেটির শরীর খুব একটা ভালো ছিল না। যদি আবারও বাড়াবাড়ি হয় তখন বউ একা সামলাতে পারবে না, বাড়ি চলে যাওয়াই উচিত হবে। যত কাজই থাকুক না কেন, রাত্রে কখনো বাইরে থাকি না। বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি একা, কাজেই চিন্তাটা একটু বেশিই হয়। আশেপাশের লোকজন যে ডাকলে আসবে না তা নয়, কিন্তু নিজের মনটাও তো অস্থির হচ্ছে। আসলে বিনয় কাকু বাবার খুব ভালো বন্ধু ছিলেন। এখন বাবা নেই, তাই বিনয় কাকু কিছু বললে না বলা যায় না। কাকুর বাড়িতে খুব ঘটা করে মা কালীর পুজো হয়, আর পুজো শেষে একটু প্রসাদ খাওয়া, সেই উপলক্ষে আমার এখানে আসা। পুজো দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল, এখন মধ্যরাত্রি পেরিয়েছে। পুজো শেষে প্রসাদ খাওয়ার সময় সবাই মিলে বিভিন্ন বিষয়ে গল্প হচ্ছিল। এই গ্রামে কাকুর পুজো খুব বড় করে হয়। রাতে অনেকেই আসে পুজো দেখতে এবং প্রসাদ খেতে, তাই লোকজন ভালোই হয়েছিল। সেই সময় কেউ একজন ভূতের গল্প বলতে শুরু করলো। বিনয় কাকুও সেই গল্পে যোগ দেন, খুব বিশ্বাস নিয়ে ভূতের গল্প বলতে শুরু করেন। তখন আমি বেশ আশ্চর্য হয়ে যাই। বিনয় কাকু ভূতে ভয় পান বলে আমার জানা ছিল না। আমি তাই অবাক হয়ে প্রশ্নটা করেছিলাম, ভূত কি সত্যিই আছে? যাই হোক, সবার কথা না শুনেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম। ভূতের ভয় আমি পাইনি, তবে অনেকগুলো ভূতের গল্প শোনার পর একটু গাটা ছমছম করবে। দুটো গ্রামের মাঝে একটা বড় মাঠ, আর মাঠের এক প্রান্তে একটা বড় দিঘি। দিঘির পাড়ে দুই গ্রামের মানুষের শ্মশান। রাত গভীর হলে এদিকে খুব একটা কেউ আসে না, তখন সবাই বড় রাস্তা দিয়ে ঘুরে যায়। একটু সময় লাগলেও সেটাই সবাই করে। কিন্তু আমি এদিকে আসব এটা কেন যে ঠিক করেছিলাম কে জানে। তখন তো আর ভাবিনি আমিও ভয় পাব। আসলে নিজেকে তো খুব সাহসী মনে করতাম। বাস্তব যে কতটা কঠিন আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিছুটা রাস্তা আসার পর ভয়টা একটু জেঁকেই বসলো। ভীষণভাবে মনে হতে লাগলো কেন যে এদিকে এলাম। সাইকেল চালানো বিষম দায় হয়ে উঠল। 15 মিনিটের রাস্তা যেন আর শেষ হচ্ছে না। নিজের এইরকম ভাবনাতে নিজেই অবাক হলাম। এটা কি সত্যি আমি? আমি তো কখনো এরকম ভাবি না। কিন্তু এখন তো আর কিছু করার নেই। চলে যখন এসেছি তখন এদিকেই যেতে হবে, না হলে আমি যে ভয় পেয়েছি সেটা সবাই জেনে যাবে। সেটা তো হতে দেওয়া যাবে না। অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, হাতে একটা জোরালো টর্চ আছে, এটাই যা ভরসা। দূরে কোথাও একটা পাখি উড়ে গেল, কিরকম একটা বিশ্রীভাবে ডাকছিল। ভয়টা আরো বাড়িয়ে দিল। মনটা শক্ত করে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলাম। ছোটবেলার কথা খুব মনে পড়ছে। যখন খুব ছোট ছিলাম তখন একবার এইরকম গভীর রাতে
এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম। তবে একা ছিলাম না, বাবা সঙ্গে ছিলেন। যাত্রা দেখতে পাশের গ্রামে গেছিলাম। যাত্রা দেখে ফিরতে প্রায় মাঝরাত হয়ে গেছিল। তখন তো আমার এরকম ভয় করেনি। বাবা কোনোদিন ভূতে বিশ্বাস করতেন না, তাই আমারও মনেও কখনো ভয় ছিল না। কিন্তু এখনের ব্যাপারটা একদম আলাদা। একে তো আমি একা এসে পড়েছি, তাতে আবার ভূতের গল্পগুলো মাথার মধ্যে ঘুরঘুর করছে। যাই হোক, এই সময় আবার সাইকেলের চেন গেল খুলে। বিপদের সময় আর এক বিপদ। কি যে করি! এক হাতে টর্চ ধরে চেনটা পরানোর জন্য বসে পড়লাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকাগুলো এক নাগাড়ে রেখে চলেছে। এতটুকু শরীর থেকে এত আওয়াজ কি করে বের হচ্ছে কি জানে। আর ভালো লাগছে না আমার। ঘন ঘন চোখ শ্মশানের দিকে চলে যাচ্ছে। হঠাৎ মনে হলো শ্মশানের দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া যে বেরোচ্ছে সেটা পরিষ্কার দেখতে পেলাম। না, কোনো চোখের ভুল নয়। তাহলে কি কেউ মারা গেছে নাকি? কিন্তু কোনো লোকজন তো দেখা যাচ্ছে না। কোনো রকমে সাইকেলের চেন পরালাম। এতেই গোটা শরীর যেন ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তাড়াতাড়ি করে সাইকেলের পেডেলে পা দিলাম। না, আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। সাইকেল চালিয়ে একটু এগিয়েছি, এমন সময় কিছু শব্দ শুনতে পাই। মনে হচ্ছে কারা যেন কথা বলছে। কিছু বোঝা যাচ্ছে না। পুকুরের দিকে তাকিয়ে দেখলাম যেন আবছা আবছা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাহলে সত্যিই কি কেউ মারা গেছেন? আমি সাইকেল চালিয়ে পুকুরের দিকে এগিয়ে গেলাম। আমাদের গ্রামের কেউ হবে কিনা সেটা জানার খুব ইচ্ছে করছে। পকেটে হাত দিয়ে ছোট ফোনটা বের করে দেখলাম কেউ ফোন করেছিল কিনা। যদি সেরকম হতো তাহলে অবশ্যই ফোন আসতো। না, কোনো ফোন তো আসেনি। হয়তো অন্য গ্রামের কেউ হবে। আমি আর একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, শুনছেন দাদা? শুনছেন? কে মারা গেছেন? কোন গ্রামের? আমার কথা কেউ শুনতে পেল বলে মনে হলো না। আর একবার কি ডাকবো? কিছু যে একটা ওখানে হচ্ছে সেটা স্পষ্ট আমি বুঝতে পারছিলাম। 3-4 জন মানুষের গলা পরিষ্কার শুনতে পাচ্ছি। আবার একবার ডাকার আগে আমার কি মনে হলো একটু ভাবলাম। কোনো কিছু একটা বিপদ যেন আঁচ করতে পারছিলাম। সাইকেলটা দাঁড় করিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম। ঠিক, লোকগুলো কিছু একটা নিয়ে জোর তর্ক করে চলেছে, কিন্তু ফিস ফিস করে। তাই ওদের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম না। কি নিয়ে ওরা ঝামেলা করছে সেটাও বুঝতে পারছি না। ওদের সামনেই একটা জায়গায় অল্প অল্প আগুন জ্বলছে। তাহলে এই ধোঁয়াটাই দেখতে পাচ্ছিলাম। সেই ভাবছি একবার ডাকি। ঠিক তখনই কেউ যেন আমাকে টেনে ঝোপের আড়ালে নিয়ে গেল। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। শুধু বড় বড় চোখে দেখলাম বিনয় কাকু আমার হাত ধরে আছে। ঠান্ডায় কাকুর হাতও ঠান্ডা হয়ে গেছে, আর আমি তো ঠকঠক করে কাঁপছি। কাকু মুখে আঙুল দিয়ে ইশারা করে আমাকে চুপ করে থাকতে বললেন। তারপর আস্তে আস্তে বললেন, ওরা চোর। তুমি কি বুঝতে পারোনি? পাশের গ্রামে আজকে রাতে একটা চুরি হয়েছে, তার ওই ভাগ নিয়ে ওদের মধ্যে ঝগড়া চলছে। কিন্তু কাকু, তুমি আবার এখানে এলে কেন? আমি ঠিক চলে যেতাম। আমরা খুব আস্তে আস্তে পিছোতে লাগলাম। কাকু চুপি চুপি বলছিলেন, নীলু, আমার খুব চিন্তা হচ্ছিল। তুমি এমনভাবে চলে এলে, কোনো কথাই শুনলে না। এই রাস্তাতে এখন আর কেউ আসে না। যত সব চোর ছেঁচোরা এখানে ঘুরে বেড়ায়। ওদের শরীরে কি আর ভয় বলে কিছু আছে? কাকু আমাকে ইশারা করে সাইকেলটা নিতে বললেন। এখন আমরা পুকুর পাড়টা থেকে অনেকটাই দূরে চলে এসেছি।
ওদের এখনো আবছা আবছা দেখা যাচ্ছে। কাকুকে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে ওরা চোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে যে বুঝতেই হবে, না বুঝলে যে তোর সর্বনাশ হয়ে যেত। ওরা যদি তোকে দেখতে পেত, তাহলে নিজেদের বাঁচাতে হয়তো খুব খারাপ কিছু করতে ওরা পিছপা হবে না। আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ বয়ে গেল। এ কি বলছো কাকু? পুলিশে একটা ফোন করলে হতো না? তাহলে ওরা ধরা পড়ে যেত। যাদের চুরি হয়েছে তাদের জিনিসও ফিরে পাওয়া যাবে। কাকু আমার কথা শুনে কি ভাবলেন কে জানে। কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। তারপর ছোট বাঁকটা পেরিয়ে যখন প্রায় বড় রাস্তায় নেমে পড়লাম, তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও বাবা, আর কোনো ভয় নেই। খুব বড় বিপদ থেকে রক্ষা পেলে তুমি। আর বেশি দূর নয়, বাকি রাস্তাটা একাই যেতে পারবে। আর কোনো ভয় নেই। কিন্তু কাকু, আপনি একা আবার এই রাস্তা যাবেন? আজ রাত তো আর বেশি নেই। এটুকু সময় আমাদের বাড়িতে থেকে যান। কাল সকালবেলা বাসে চলে যাবেন। কাকু আর কোনো কথা না বলে ধীরে ধীরে রাস্তায় নেমে গেলেন। আমার কেমন যেন মনে হলো কাকুর জন্য চিন্তা হচ্ছে। তবে হয়তো কাকুর ভয় নেই। না হলে কি আর একা একা আসতে পারতেন এত রাতে আমাকে বাঁচাতেন? বড় রাস্তা চলে আসার পর আর ভয় লাগে না। তাছাড়া অনেকটা সময় পেরিয়েও গেছে। কাকু না এলে যে কি হতো আর ভাবতে পারছি না। আসলে অনেক দিন বাইরে ছিলাম পরিবার নিয়ে, কাজের সূত্রে। বাবার শরীর খারাপ হওয়ার খবরে মাসখানেক আগেই গ্রামে ফিরেছি। বাবা তো 1 মাস আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই আর কোথাও না গিয়ে গ্রামে থেকেই চাষাবাদে মন দিলাম। কালীপুজোর অনুষ্ঠানে সপরিবারেই নিমন্ত্রিত করেছিলেন, কিন্তু ছোট ছেলের শরীরটা খারাপ বলে মা, বউ আর বড় ছেলে কেউ এলো না। এখন মনে হচ্ছে ওরা না এসে ভালোই হয়েছে। তবে সবাই এলে অবশ্য এইভাবে এই রাস্তা দিয়ে রাতের বেলায় কোনোভাবেই আসতাম না। সকালে বাসে ফিরতাম। বাস অনেকটা ঘুরে আসে বলেই সাইকেলেই শর্টকাট রাস্তায় আসা। এখন ভালোই ভালোই বাড়ি ফিরলে হয়। যা ভয়াবহ অভিজ্ঞতা হলো আজ। গ্রামের মাঝামাঝি আমার বাড়ি। বাড়ির কাছে আসতে দেখি মা ও বউ বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ওরা ছুটে আসে। আমি ওদের এভাবে আসতে দেখে অবাক হয়ে গেলাম। এ কি, তোমরা এভাবে বাড়ির বাইরে এত রাতে? কি হয়েছে? ছোট্টুর শরীর কি বেশি খারাপ নাকি? আমার কথা শুনে ওরা দুজনে পরস্পরের দিকে তাকালো। তারপর আমার বউ বলল, তুমি ঠিক আছো তো? তোমার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল। আরে আমি ঠিক আছি। ছোট্টু কেমন আছে সেটা আগে বলো। ছোট্টু ঠিক আছে। তুই আগে ভিতরে চল। মা তাড়াতাড়ি কথাটা বলে ভিতরে চলে গেল। আমার সব কিছুই কেমন যেন অন্যরকম লাগছিল। এত রাতে ওরা না ঘুমিয়ে বাইরে কেন দাঁড়িয়েছিল? তাছাড়া আমি তো ফিরবো বলে বলিনি। হঠাৎই ঠিক করলাম যে ফিরে যাব। ভেবেছিলাম মাঠের রাস্তা দিয়ে এলে সাইকেলে মিনিট 15-20 লাগবে, তাই চলেই যাই। তবে এভাবে যে আমার আসা উচিত হয়নি সেটা বেশ ভালোই বুঝতে পারছি। বাড়িতে ঢুকতে বউ অস্থির হয়ে বলে, কি হয়েছিল তোমার? এত দেরি হলো কেন? আমাদের তো খুব চিন্তা হচ্ছিল। আমাকে আগে একটু জল দাও, তারপর বলো তোমরা এত চিন্তা করছিলে কেন। কারণ আমি তো বলেই ছিলাম কাল সকালে ফিরব। বউ আমার হাতে জলের গ্লাস দিয়ে বলে, মা আপনি শুয়ে পড়ুন। আপনার ছেলে যখন ফিরে গেছে তখন আর চিন্তার কারণ নেই। মা ঠিক আছে বলে শোয়ার জন্য চলে গেল। বউ আবার বলতে শুরু করে, তুমি তো বলেছিলে আজ রাতে আর বাড়ি ফিরবে না, তাই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ভাবলাম তুমি হয়তো ফোনটা করেছ ছোটুর খবর নেওয়ার জন্য। কিন্তু আমি তো ফোন করিনি। তাহলে এত রাত্রে কে ফোন করেছিল?
বেশ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম। বউ আমাকে বলে, হ্যাঁ তুমি করনি, বিনয় কাকু ফোন করেছিলেন। তুমি ওখানে থেকে বেরিয়ে যাওয়ার পর কাকু যখন খবর পান যে পাশের গ্রামের একটা বড় চুরি হয়েছে, তারপর থেকে উনি তোমাকে ফোনের পর ফোন করেই যাচ্ছেন। অনেকবার চেষ্টা করেছেন এটা বলার জন্য যে মাঠের রাস্তায় না আসতে, কারণ ওখানে জঙ্গলে নিরিবিলিতে চোরেরা লুকিয়ে থাকতে পারে, কিন্তু তোমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এইসব শুনে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। ফোন না পাওয়ার কোনো কারণই ছিল না। ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে দেখি সেটা সুইচ অফ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেটা চার্জে বসালাম। তারপর বউকে বললাম ফোনটা ডেড হয়ে গেছিল। যাই হোক, তারপর কি হলো? কাকু তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলেন। রাস্তাটা একদম ভালো নয়, ভূতের ভয়ও আছে। কিন্তু তুমি কাকুর কোনো কথাই শুনলে না। চুরির ঘটনাটা শোনার পর থেকেই কাকুর চিন্তাটা আরও বেড়ে গেছিল। তাই তোমাকে ফোনে না পেয়ে এখানে ফোন করেন। এখন বুঝতে পারছি কাকু ফোনে না পেয়েই আমাকে খুঁজতে মাঠে চলে এসেছিলেন। কাকু না এলে আজকে যে আমার কি হতো তা ভগবানই জানেন। সে কি, কি হয়েছিল গো? আর বলো না, আমি তো চুরির কথা জানতামই না, আর ওই রাস্তাটাও যে এত খারাপ তা বুঝতে পারিনি। চোরেদের একেবারে সামনে গিয়ে পড়েছিল। কাকু আমাকে টেনে ঝোপের আড়ালে না নিয়ে গেলে আমাকে হয়তো মেরেই ফেলতো। কি বলছো গো তুমি? বউ ভয়ে কাঁদতে শুরু করে। কি সব্যনেশে কথা! জয় মা কালী, জয় মা কালী। আজ তোমায় কৃপায় ও ভালোই ভালোই বাড়ি ফিরতে পেরেছে। বউ আকাশের দিকে হাত জোর করে প্রণাম করে। তারপর বলে, আচ্ছা তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কাকু তোমাকে বাঁচালেন মানে? কাকু তো বারবার এখানেই ফোন করেছিলেন তোমার খবর নেওয়ার জন্য। উনি নিজেই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে শেষে বেরোবেন বলে ঠিক করেন, কিন্তু তার আগেই আমরা তোমাকে আসতে দেখতে পেলাম, আর ওনাকে ফোন করে বেরোতে বারণ করলাম। তাহলে কাকুর সঙ্গে তোমার দেখা হলো কি করে? আমি বউয়ের এসব কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে থাকি। কী সব আজগুবি কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো এই মোড় পর্যন্ত কাকুর সঙ্গেই কথা বলতে বলতে এলাম। আমাকে গ্রামের রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে উনি বাড়ি ফিরে গেলেন। আমার কথা শুনে এবার সত্যি সত্যি বউয়ের মাথাটা খারাপ হবার জোগাড়। হ্যাঁ, সে কি? কাকু তো এইমাত্র ফোনে বললেন উনি বাড়িতে আছেন। তাহলে তোমার সঙ্গে কি করে থাকবেন? তুমি ভুল দেখনি তো? মাথায় তখন হাজারটা প্রশ্ন। কাকু যদি বাড়িতে ছিলেন, তবে আমার সঙ্গে সঙ্গে এতক্ষণ কে এলো? তাহলে কি আমি ভুল দেখলাম? কিন্তু তা কি করে হবে? এতটা পথ গল্প করতে করতে এলাম, সেটা চোখের ভুল হতে পারে না। আমার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। ফোনে কাকুর নামটা ভেসে ওঠে। আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলাম। হ্যালো বাবা, তুমি কি পৌঁছে গেছো? আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। চারদিক থেকে শুধু খারাপ খবর আসছিল। পাশের গ্রামে চুরির খবরটা পেয়ে খুব ভয় পেয়ে গেলাম। তোমাকে বারবার ফোন করেও কোনো উত্তর পাইনি। তারপর তোমার বাড়িতে ফোন করলাম। ভেবেছিলাম কয়েকজনকে নিয়ে তোমার খোঁজে বের হব, কিন্তু তখনই বৌমা ফোন করে বলে তোমাকে বাড়ির দিকে আসতে দেখতে পেল। যাক, তুমি বাড়ি ফিরেছ, এটা জেনেই আমি নিশ্চিন্ত হলাম। কাকু এক নাগাড়ে কথাগুলো বলে হাঁপাতে লাগলেন। কাকুর কথা শুনে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা একদম শুকিয়ে কাঠ। তাহলে মাঠের রাস্তায় কে আমাকে বাঁচালো? তবে সে কি মানুষ ছিল না? কাকুকে আর কোনো কথা বলতে পারিনি, শুধু মুখ দিয়ে একটা গোঁ গোঁ আওয়াজ বের হতে লাগলো। তারপর আমি ধপ করে পড়ে গেলাম।
আজ আমার গল্পের এখানেই সমাপ্তি বন্ধুরা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।